ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, বা ইনফরমেটিভ লাগে তাহলে একটা কিন্তু লাইক করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়িয়ে দেয়। তার সাথে সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষের একটা বড় ইভেন্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট দিন হতে চলেছে। সেই ইভেন্টটা কি? সেই ইভেন্টটা হচ্ছে বাজেট। তো বাজেট, আমাদের যে ফাইন্যান্স মিনিস্ট্রি রয়েছে মিসেস নির্মলা সীতারামন, তিনি হচ্ছে বাজেটটা পেশ করেন, এবং সেই বাজেট নিয়ে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। শুরু হয়েছে মিনস অনেক দিন আগে থেকে হচ্ছে। তো এখন কিন্তু হচ্ছে সেই বাজেটের কিছু খবর আমরা কিন্তু পাচ্ছি রিপোর্টের মাধ্যমে। ফাইনাল খবর সেদিনকেই পাবো, রিপোর্টের মাধ্যমে পাচ্ছি। তো এই বাজেটে কিন্তু অনেক কিছু হবে, সেই কিছু নিয়ে কিন্তু আমরা এখন একটু ডিসকাস করব যে কোন কোন সেক্টর বা সেক্টর স্পেসিফিক কোন কোন কোম্পানিগুলো আমরা আমাদের রাডারে রাখবো। সেই বাজেটের দিন বলুন বা এখন থেকে বলুন। তবে আরেকটা জিনিস বলবো স্যার, এটাই মাথায় রাখবেন, দেখুন এই বাজেট যেটা আসছে সেটা হচ্ছে ইন্ট্রিম বাজেট বলতে পারেন। ফাইনাল বাজেট কিন্তু লোকসভার ভোট হওয়ার পরে হবে। মার্কেট অল টাইম হাইয়ে চলছে। তো বাজেটের ওপর ডিপেন্ড করবে কিন্তু মার্কেট পড়ে যাওয়া, বা লোকসভার সময় হয়তো মার্কেট কিছুটা কারেকশন হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন, মাথায় রেখে তারপর চিন্তাভাবনা করবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, চলুন আমরা দেখি বাজেটে কোন কোন সেক্টরগুলো নিয়ে কিন্তু কিছু ভালো নিউজ আমরা পেতে পারি। প্রথমে যে সেক্টর নিয়ে আলোচনা করব সেই সেক্টর হচ্ছে রেলওয়ে সেক্টর। তো রেলওয়ে সেক্টরে কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি যে এই সেক্টরে কিন্তু আমূল পরিবর্তন আনতে চলেছে গভর্নমেন্ট। কেন? কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে কিন্তু হলে রেল ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে। ডেভেলপমেন্টস নতুন, মানে দেশের এখনও কিন্তু বিভিন্ন জায়গায় রেল ব্যবস্থা গিয়ে পৌঁছায়নি, এই একটা ব্যাপার। তার পাশাপাশি কিন্তু আমাদের যে রেলগুলো চলছে সেগুলো সব পুরোনো মডেলের, সেগুলোকে আপগ্রেডেড করতে হবে। তার জন্য লাইনকে আপগ্রেডেড করতে হবে, রেল গাড়িকে আপগ্রেড করতে হবে, ইলেকট্রিফিকেশান করতে হবে পুরো 100%। তো এইসব নিয়ে কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে, যেখানে কিন্তু গভর্নমেন্ট 54 লাখ কারোর 54 লাখ কারোর অ্যামাউন্ট কিন্তু খরচা করতে চলেছে। কিসের জন্য? 2030-এর মধ্যে, এর মধ্যে নয়, 2030-এর মধ্যে রেলের টোটাল আপগ্রেডেশনের জন্য, যেখানে কিন্তু নতুন রেলকে চালানোর কথা বলছে, হাই স্পিড ট্রেন, যেখানে কিন্তু আপনার কোথাও যদি আপনি যান সেখানে আপনার কিন্তু সময় অনেকটা কমে যাবে, মানে অনেক কম সময় কিন্তু আপনি যেতে পারবেন। তার সাথে অনেক বুলেট ট্রেন চলবে, নতুন বন্দে ভারত ট্রেনগুলো আরও আসছে। তো এইভাবে কিন্তু টোটাল আমূল পরিবর্তন হতে চলেছে রেল ব্যবস্থায়। তো এই বাজেটে কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে রেলের জন্য কিন্তু অনেক বড় অর্ডার আসতে পারে, যার জন্য কিন্তু অলরেডি রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কিন্তু রকেটের মতন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজেট তো অবশ্যই আসবে। এবার দেখার বিষয় যে সেদিনকে বাজেটটা কীরকম আসে রেলের সেক্টরের জন্য। তো এই সেক্টরে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে কী আছে? তার মধ্যে আরভিএনএল আছে, আইআরএফসি, আরকন ইন্টারন্যাশনাল, রেলটেল আছে। আইআরসিটিসিকেও আমরা কিন্তু আমাদের রাডারে রাখবো। কেন রাখবো? কারণ আইআরসিটিসি যেটা রয়েছে সেটা কিন্তু এখন তার খুব একটা ফল না দেখা গেলেও এই যে রেল ব্যবস্থা যে আমূল পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু ভবিষ্যতে আইআরসিটিসি পয়সা কামাবে। এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে বলে এই কোম্পানিগুলো পয়সা কামাচ্ছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আইআরসিটিসি নোট ছাপাবে বা পয়সা কামাবে। কারণ কি? কারণ ক্যাটারিংয়ের বিজনেস অনলি ফর আইআরসিটিসি করে, এবং তার সাথে কিন্তু যে আমরা যে টিকিট কাটি সেই টিকিট যেই অ্যাপের মাধ্যমেই কাটি না কিন্তু আইআরসিটিসির মাধ্যমে কিন্তু কাটতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে কিন্তু আইআরসিটিসি ভালো একটা কী করবে, পয়সা ছাপানোর কাজ করবে। ঠিক আছে, তো এই কোম্পানিগুলো কিন্তু আপনাদের রাডারে রাখতে পারেন। চলুন নেক্সট সেক্টর দেখি। যদি নেক্সট সেক্টর বলতে হয় তাহলে কিন্তু ক্লিন এনার্জি, গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জি, হাইড্রোজেন এনার্জি সব কথা বলতে হয়। কারণ কি? গভর্নমেন্ট 2050-এর মধ্যে কী বলছে যে 50% এনার্জি কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকে উৎপন্ন করবে, এবং 2070-এর মধ্যে পুরো 100% রিনিউয়েবল সেক্টর থেকে কিন্তু এনার্জি উৎপন্ন করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে কোম্পানিগুলোর পথ চলা শুরু হয়েছে রিনিউয়েবল সেক্টরের, সেই কোম্পানিগুলোর কিন্তু জাস্ট শুরু। গভর্নমেন্ট কিন্তু একের পর এক ডিসিশন নিচ্ছে যে রিনিউয়েবল সেক্টরকে আরও কী করে বাড়ানো যায়, যার জন্য কিন্তু ফাইন্যান্স ব্যবস্থাকে শিথিল করছে। যত কটা আর কি পিএসইউ কোম্পানি রয়েছে যেগুলো ফাইন্যান্স প্রোভাইড করে, সেগুলো কন্টিনিউয়াসলি ফাইন্যান্স প্রোভাইড করছে রিনিউয়েবল সেক্টরকে বাড়ানোর জন্য। বিভিন্ন কোম্পানি, তার যেমন আরবিএনএল রেলওয়ে সেক্টর কোম্পানি, সেই কোম্পানি রিনিউয়েবল সেক্টরে যোগদান করছে। ভারতবর্ষের যেটা সবচেয়ে বড় কোম্পানি বলতে হয় তাহলে রিলায়েন্সও রিনিউয়েবল সেক্টরে ঢুকেছে। আদানি চলছে, টাটা পাওয়ার কাজ করছে,
তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রতি কটা কোম্পানি, এনটিপিসি বলুন, পিএফসি ফাইন্যান্স প্রোভাইড করছে, আরইসি ফাইন্যান্স প্রোভাইড করছে, ইরেডা ফাইন্যান্স প্রোভাইড করছে। আজকে আপনি আপনার বাড়িতে রুফটপ লাগাতে গেলেও কিন্তু ইরেডার থেকে ফাইন্যান্স পাবেন। তো গভর্নমেন্ট এইভাবে কিন্তু রিনিউয়াল সেক্টরকে বুস্ট আপ করার চেষ্টা করছে, এবং যত তাড়াতাড়ি রিনিউয়াল সেক্টর বুস্ট আপ হবে তত তাড়াতাড়ি কিন্তু কোল থেকে যে পাওয়ার জেনারেশন করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কমে যাবে এবং দেশ কিন্তু দূষণমুক্ত হবে। তো গভর্নমেন্ট কিন্তু সেই হিসাবেই কাজ করছে। শুধু ভারতের গভর্নমেন্ট নয়, ওয়ার্ল্ডের সব গভর্নমেন্ট প্রায় কিন্তু রিনিউয়াল সেক্টর থেকে কাজ শুরু করছে, সেক্টর নিয়ে কাজ করছে। কারণ কি? কারণ আস্তে আস্তে কিন্তু হচ্ছে কোল থেকে পাওয়ার জেনারেশন করা বা পাওয়ার উৎপন্ন করার ব্যাপারটা কিন্তু বন্ধ হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করা হচ্ছে কি এই সেক্টরে কিন্তু বিভিন্ন কোম্পানি একটা ভালো পারফরমেন্স করবে, আর গভর্নমেন্ট থেকে কিন্তু এই বাজেটে একটা ভালো কিছু এক্সপেক্ট করা হচ্ছে। তো এই সেক্টরে যতগুলো কোম্পানি রয়েছে ততগুলো কোম্পানি কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। যেগুলো রিনিউয়াল সেক্টরে কাজ করছে সেগুলো, যেগুলো রিনিউয়াল সেক্টরের কোম্পানিগুলো যেইকে ফাইন্যান্স প্রোভাইড করছে সেই কোম্পানিগুলো কিন্তু আপনাদের রাডারে রাখতে পারেন। চলুন নেক্সট সেক্টর নিয়ে আলোচনা করি। দেখুন ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু একটা ভালো বাজেট কিন্তু এই বাজেটে আসতে চলেছে। কারণ কি? কারণ গভর্নমেন্ট হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কিন্তু টোটাল ডিফেন্সের ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে কি? আগে ভারতের কিন্তু বেশিরভাগ হচ্ছে ইম্পোর্ট করা হতো, এখন কিন্তু সেই ইম্পোর্ট লিস্ট থেকে কিন্তু অনেক কিছু বাদ হয়ে গেছে, এবং সেই লিস্টের যেগুলো বাদ হয়েছে সেগুলো কিন্তু দেশীয় কোম্পানিগুলো তৈরি করছে। একের পর এক অর্ডার পাচ্ছে, দেশীয় প্রযুক্তিকে বাড়াচ্ছে, দেশীয় কোম্পানিগুলো একের পর এক অর্ডার পাচ্ছে, আর কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে। তার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে যেসব জিনিসগুলো উৎপন্ন করা হচ্ছে সেগুলো যাতে আরও উন্নত মানের হয়, তাই জন্য কিন্তু গভর্নমেন্ট কী করেছে, বিদেশি বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু টাই আপ হয়েছে। যেমন হচ্ছে এইচএলের সাথে কিন্তু জেনারেল ইলেকট্রিকের টাই আপ হয়েছে। আগে কী হতো? আগে হচ্ছে এয়ার কাপ বলুন, এয়ার কেরিয়ার বলুন, এগুলো কিন্তু কী হতো, এগুলো সব বিদেশ থেকে আমদানি করা হতো। এখন কিন্তু টোটালটাই চেঞ্জ হয়ে গেছে, এবং বিদেশের ওপর ডিপেন্ডেন্সি আমাদের অনেকটা কমে গেছে। কারণ কি? কারণ ডিপেন্ডেন্সি থাকলে কিন্তু হচ্ছে কোনো দেশের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে কিন্তু কী হবে, আমাদের সেই বিদেশের ওপরই ডিপেন্ড করতে হবে কখন ইকুইপমেন্ট আসবে, যুদ্ধের সরঞ্জাম, তারপরে গিয়ে আমরা যুদ্ধ করব। এই ব্যাপারটা কিন্তু টোটালটাই আস্তে আস্তে গভর্নমেন্ট বন্ধ করতে চাইছে, এবং ভারতের যে সব জিনিসগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু এক্সপোর্ট করছে। তো গভর্নমেন্ট এক্সপোর্টের দিকে কিন্তু জোর দিচ্ছে, ইনপুটটা কমিয়ে। তো ডিফেন্স সেক্টরে যতগুলো কোম্পানি আছে একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে, যার জন্য দেখুন বেল দেখুন, আপনি কোচিন শিপইয়ার্ড দেখুন, মাঝাগন্ডক শিপ বিল্ডার্স দেখুন, এইচএএল দেখুন, প্রতি কটা কোম্পানি কিন্তু একটা ভালো আফসাইড বিডিএল দেখুন, ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, একের পর এক অর্ডার আসছে। তো আমরা হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি থেকে কিন্তু একটা অ্যাপ্রুভাল পেয়েছি, কত 2.3 সামথিং কিছু একটা অর্ডার, 3 লাখ কারোর আর কি একটা অর্ডারের। তো যেখানে কিন্তু 1.6 লাখ কারোর হচ্ছে অনলি ফর হচ্ছে এইচএল পেয়েছে, মানে অ্যাপ্রুভাল হয়ে রয়েছে। কারণ ওখানে তেজাস বলুন এবং হেলিকপ্টার বলুন, এগুলো সব কিন্তু অ্যাড হবে। তো এই বাজেটে কিন্তু একটা এক্সপেক্ট করা হচ্ছে গিয়ে এই ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু একটা ভালো নিউজ আসতে চলেছে। তো এই ডিফেন্স সেক্টরে যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলো কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। কারণ এই বাজেটে কিন্তু ডিফেন্স সেক্টর নিয়ে আমাদের ফাইন্যান্স মিনিস্টার মিসেস নির্মলা সীতারামন অনেক কিছু কিন্তু আনতে চলেছে। চলুন নেক্সট সেক্টরটাকে দেখি। 4 নম্বর যে সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে ইভি সেক্টর, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল সেক্টর। তো এই সেক্টরের কিন্তু জাস্ট পথ চলা শুরু, অ্যাজ ইট ইজ রিনিউয়াল সেক্টর। তো এই সেক্টরের গভর্নমেন্ট বলছে কি 2030-এর মধ্যে 30% হচ্ছে ইভি সেক্টরের, মানে ইলেকট্রিক ভেহিকেলস হচ্ছে মার্কেটে আসবে 30%। মানে বুঝতে পারছেন, এখন 2024, 6 বছর হচ্ছে এখনও কিন্তু হাতে রয়েছে। তো 30% না হলেও 20% আসলেও কিন্তু প্রচুর ইলেকট্রিক ভেহিকেলস হচ্ছে মার্কেটে আসবে। তো ইলেকট্রিক ভেহিকেলসের যেসব কোম্পানিগুলো রয়েছে, ইলেকট্রিক গাড়ি যেগুলো তৈরি করছে সেই সব কোম্পানি তো রয়েছেই, তার পাশাপাশি ইলেকট্রিক গাড়ি রিলেটেড যেসব অটো অ্যান্সিলারি কোম্পানি বলুন বা ইলেকট্রিক চার্জিং স্টেশন কোম্পানিগুলো বলুন, এগুলো কিন্তু আরও ভালো পারফরমেন্স করবে, এবং কোম্পানিগুলো কিন্তু মাল্টিব্যাগের রিটার্ন বানিয়ে দেবে তার কাস্টমারদের। কারণ কি? কারণ স্বাভাবিকভাবে যদি ইলেকট্রিক ভেহিকেলস আসে, আস্তে আস্তে গভর্নমেন্ট কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ির উপর ট্যাক্স বাড়াচ্ছে। তো ভবিষ্যতে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ করে দেবে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে কি দিল্লি যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কিন্তু 2027-এর পরে ইলেকট্রিক ভেহিকেলস ছাড়া কিন্তু আর কোনো গাড়ি রোডে চলতে দেবে না, এরকম কিন্তু একটা আইন পাস করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার শুধু দিল্লিতে নয়, আস্তে আস্তে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এটা চালু হবে, কারণ দূষণ মুক্ত ভারত গড়ার কথা বলছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকেলস আসবেই। তো ইলেকট্রিক ভেহিকেলস আসলে কিন্তু এই চার্জিং স্টেশন, যেটা চার্জিং স্টেশনেরও কিন্তু দরকার পড়বে। কারণ আপনি ধরুন কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন বা দিল্লি থেকে মুম্বাই যাচ্ছেন, মাঝখানে কোথাও চার্জ শেষ হয়ে গেল, তাহলে আপনাকে চার্জিং দিতে তো চার্জিং স্টেশন দরকার হবে না। তো গভর্নমেন্টও কিন্তু এই চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, প্রাইভেট প্লেয়াররাও চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে। যেমন
HPCL বলুন, ইন্ডিয়ান অয়েল বলুন, সব কটা কোম্পানি কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানির সাথে কোলাবোরেশনে চার্জিং স্টেশন তৈরি করছে, যেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ওই কোম্পানিগুলোর ইনকাম আসবে। তো চার্জিং স্টেশন রিলেটেড যেসব কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। আমরা কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে যে এই ইলেকট্রিক ভেহিকেলস সেক্টরে কিছু একটা কিন্তু বড় কিছু আসতে চলেছে এই বাজেটে। তো এই সেক্টরের কিন্তু কোম্পানিগুলো আপনাদের রাডারে রাখতে পারেন। 4টে বেস্ট সেক্টর নিয়ে আলোচনা করলাম, যেই সেক্টরে কিন্তু প্রতি কটা সেক্টরের মানে কিছু না কিছু পাবে এই বাজেটে। যদি কিছু না পায় তাহলেও কোনো চিন্তা করার কিছু নেই, কারণ গভর্নমেন্ট এগুলো নিয়ে কাজ করছে। তো এগুলো নিয়ে কাজ করছে মানে এই বাজেটে আসলো না তাই বলে কাজ থেমে যাবে, একদম নয়। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।